প্রথম আলো মিডিয়া ক্যাফে অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি ফিরোজ চৌধুরী। আমরা আজ আলাপ করব এই যে আমাদের বিপুল সংখ্যক তরুণ যারা বিদেশ যেতে চায়, নানানভাবে যাচ্ছে, ১ কোটি মানুষ বিদেশে আছে। এর মধ্যে সাম্প্রতিক একটা প্রবণতা তৈরি হয়েছে যে সমুদ্র পথে পাড়ি দিয়েও প্রয়োজনে বিদেশ যাবে। ইউরোপে যাওয়ার আমরা অনেক ঘটনাগুলো জানি, অস্ট্রেলিয়াতে যাওয়ার ঘটনাগুলো জানি। তো এইরকম জায়গা থেকে এই বিপজ্জনক অবস্থা যে একেবারেই সহনীয় নয়, সুখকর নয়, সেসব নিয়ে আলাপ করব। এর চ্যালেঞ্জগুলো কি? এখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? এজন্য আমরা আজকে শিরোনাম রেখেছি, সমুদ্রপথে বিদেশ নয়। তো আমাদের এখানে ২ জন আলোচক হিসেবে রয়েছেন। একজন সারভাইভার আমরা বলতে পারি, ঝন্টু বর্মন, নরসিংদী রায়পুরার ছেলে। তিনি সমুদ্রপথে মালয়েশিয়া হয়ে, ইন্দোনেশিয়া হয়ে এবং তাকে লোভ দেখানো হয়েছিল অস্ট্রেলিয়া যাওয়ার। অস্ট্রেলিয়া। সেইসব গল্প শুনবো। আর আমাদের সঙ্গে বিশেষজ্ঞ আলোচক হিসেবে রয়েছেন শরীফুল ইসলাম হাসান, সহযোগী পরিচালক ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। শরীফুল ইসলাম হাসান, আপনাকে স্বাগত জানাই। আমরা শুরু করতে চাই ঝন্টু বর্মনকে দিয়ে। যেমন ঝন্টু বর্মন হচ্ছে মালয়েশিয়াতে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি ২০১৭ সাল থেকে মালয়েশিয়াতে স্বাভাবিক কাজকর্ম করছিলেন। তো কোভিড যখন শুরু হয় তখন থেকে তার কাজের হারটা কমতে থাকে। এইরকম জায়গা থেকে তার টিকটকের মাধ্যমে বন্ধু-বান্ধব কেউ একজন তাকে একটা প্রলোভন দেখায় যে বিনা খরচে অস্ট্রেলিয়া যাওয়া যাবে। এবং অগ্রিম না দিয়ে ওখানে কাজ করে শোধ দেবে। এরকম জায়গা থেকে। তো ঝন্টু বর্মন, আপনি ওই জায়গা থেকে বলেন যে আপনি আ স্পিড বোটে তুলে আপনাকে আ কোন দেশে নেয়া হলো? ইন্দোনেশিয়া। হ্যাঁ, ওই গল্পটা থেকে একটুখানি বলেন। আমি যখন মালয়েশিয়াতে কাজ করি তখন মনে হয় আমি ভালোই ছিলাম। তখন আমারে মানে অস্ট্রেলিয়ার প্রলোভন দেখায় এক অস্ট্রেলিয়ান মানে বাঙালি অস্ট্রেলিয়াতে থাকাকালীন। তখন বলতেছে যে অস্ট্রেলিয়াতে আসলে ৩ থেকে ৪ লাখ টাকা তুমি বেতন পাইবা। হ্যাঁ? তো তুমি আসতে পারো। অগ্রিম কোনো টাকা দিতে হবে না। তুমি অস্ট্রেলিয়াতে আইসেই আমাদের টাকা দিতে পারবা এবং কাজ পাইয়া তুমি টাকা পরিশোধ করবা। এই কথা কইছে বলতে আমার বিশ্বাস হইছিল। তখন মনে ওর কথাতে আমি মধ্যে রাজি হই। রাজি হওয়ার পরে আমি যখন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে মানে রুম থেকে বের হই মালয়েশিয়া থেকে, তখন আমারে কি করছে অস্ট্রেলিয়া যাওয়ার কথা কইয়া আমার শিপে উঠানোর কথা বইলা আমার স্পিড বোটে নিয়ে যায় ইন্দোনেশিয়াতে। তখন আমি ওরে বলি যে, "আমি তো ইন্দোনেশিয়া আসার কথা না, তুমি আমার ইন্দোনেশিয়া আনছো কেন?" বলতেছে যে, "ওরা যা বলে তা তুমি মাইনা নাও, নাইলে তোমার মানে অবস্থা খারাপ আছে।" এ কথা বইলা আমারে মধ্যে আটকাইলে। আটকায় আমার এন থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। কত টাকা কিভাবে চায়? প্রায় আমার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমার এনতে টাকা নেয় যে আমার গেম দেওয়ার কথা বইলা। প্রায় ৮ লাখ টাকা ওরা ক্যাশ নিছে। আর মালয়েশিয়ান টাকা তো নিছে প্রায় আপনি এত টাকা কোথায় পেলেন ওখানে? আমি এত টাকা মনে হয় যে আমার যখন ওই ইন্দোনেশিয়াতে নিয়ে আটকায় লাইছে তখন তো মনে হয় আমার ওয়াইফ, আমার ছোট ভাই ঋণ করছে এবং এনজিও থেকে লোন নিছে। এবার কিছু গহনা ছিল, গহনা বিক্রি করছে। এভাবেই মানে সুদে টাকা নিছে গ্রামের থেকে, প্রতিবেশী লোকেরা থেকে, আত্মীয়স্বজন থেকে। এভাবে পরে আমারে বাঁচানোর জন্য ওরা টাকাটি নিছে। কিন্তু আমি যদি আগে ফ্যামিলির এই কথা বলতাম, আমি কিন্তু আমারে ওরা দিত না। কিন্তু আমি তো ভাবছি যে ওই জায়গায় গিয়া কাউকে কিছু বলেনি। কারণ আপনি আমি তো বিনা পয়সায় যাচ্ছেন। বিনা আচ্ছা। পয়সায় যাচ্ছি তাই আমি প্রথমত আমি ফ্যামিলির কিছুই বলি নাই। কারণ আমি এই জায়গায় যদি যাই, আমি যদি কাজ করি প্রতি মাসে ৩ লাখ ৪ লাখ টাকা বেতন হলে আমি ৩-৪ মাসে এই ঋণ দিয়ে দিব। কিন্তু আপনি বিশ্বাস কিভাবে করলেন? আপনাকে কি ভিডিও দেখাইছে? বিশ্বাসটা কিভাবে বিশ্বাস হয়েছিল করলেন? আমার মধ্যে মোবাইলের মাধ্যমে আমার বন্ধু টিকটকের মাধ্যমে থেকে নাম্বার পাইছে। আবার আমাদের মানে প্রতিবেশী মধ্যে একটা কোম্পানি ছিল। এই কোম্পানির মাধ্যমে একজন লোক কাজ করত। ওই আবার গেছিল। এই লোকও কইছে যে আমি অমুকের মাধ্যমে আইছি, তুমি আসতে পারো। এটাও সত্যি না। এমনি এটাও সত্যি বানাইছে। না। পরে আমরা মানে হুম। বুঝতে পারি যে এটাও সত্যি না। এই কথা বইলে মনে হয় আমারে এই প্রণোবলটা দেখায়া আমারে ইন্দোনেশিয়া নিয়ে আটকায়া অত্যাচার করছে, মারধর করছে। তারপর কইরা আমার প্রায় বাংলাদেশের থেকে ৮ লাখ টাকা নিছে। আর এমনিতে আমার টোটাল প্রায় ১৪ লাখ টাকার মতো আমার পরে ঋণ মানে দেওয়া লাগছে। কিন্তু এই যে অস্ট্রেলিয়া না, অস্ট্রেলিয়া যাওয়ার কথা বলে আপনাকে ইন্দোনেশিয়া বন্দী করলো বা এক ধরনের বন্দী দশা। তো সেই জায়গা থেকে আপনি আসলে মুক্তিটা পেলেন কিভাবে? ওদের এই চক্কর থেকে? ওদের চক্র থেকে আমি মুক্তিটা পাইছি। টাকা যখন ওদেরকে দিছি তখন আর আমারে মারধর করছে না। আমারে মনে হয় এক হোটেলে আটকায়া ওরা আমার মানে যোগাযোগ বিচ্ছিন্ন কইরা দেয়। তখন আমি মনে হয় ২ দিন আনা খাওয়া, ২ দিন আনা খাওয়া এবং হোটেল হলো আমারে বাই করে দেওয়া দিছে। তারপর আমি তাৎক্ষণিক বাড়িতে আমি কল করি যে আমি এই অবস্থায় আছি, আমারে বাঁচাও।
আমি এখন আনা খাওয়া এবং রাস্তার মধ্যে আছি, আমারে বাঁচাও। এ কথা কইছি বলতে আমার ফ্যামিলি থেকে কান্দাকুটি লাগছে। তখন আমার এক মনে প্রতিবেশী ভাই আছে ঢাকা, সঞ্জয় দা। এই সঞ্জয় দা মনে করেন যে আমারে মানে বলতেছে যে, "তোমারে আমি এ এখন তো রাত্রে 11টা বাজে। আমি তো এখন শিওর দিতে পারি না। আমার এক বন্ধু আছে। তো হেরা জানি এরকম এই যারা বিপদে পড়ে এদেরকে নিয়ে কাজ করে। তো উনার নামটা আমি শিওর জানি না। ওর সাথে তাৎক্ষণিক এই রাত্রেই নাকি উনি যোগাযোগ করে।" যেহেতু আমি প্রতিবেশী মনে উনি তো আর ফালায় দিতে পারে না। তারপর আমারে মনে জানাইছে যে, "তুমি টেনশন করো না। কালকা তোমারে আমি জানামু যে ওরা কি করতে পারবো।" এ কথা কইয়া ব্র্যাকের মাধ্যমে নাকি উনি যোগাযোগ করছে। ব্র্যাকের নয়ন দা আরো কেডা ছিল মানে সবার ব্র্যাকের নাম তো আর আমি জানি যোগাযোগের না। পরে ধীরে, ধীরে আপনি করছেন। ধীরে, আপনার ধীরে বাকি অংশ আমরা আরেকটু পরে এখন শুনি। তো ব্র্যাকের একজন প্রতিনিধি আমাদের সাথে রয়েছেন শরীফুল ইসলাম হাসান। আপনি বলবেন যে এই যে আমাদের ঝন্টু বর্মন বা এরকম অসংখ্য ঝন্টু বর্মনরা কিভাবে বিপদে পড়ে? কিভাবে আপনারা তাদের সহযোগিতা করেন? না ধন্যবাদ। আপনি শুনছিলেন যে ঝন্টুর গল্পটা। তো আমাদের বাংলাদেশ থেকে যেমন লোকজন লিবিয়া বা ভূমধ্যসাগর হয়ে ইতালি যাওয়ার চেষ্টা করে, ঠিক একইভাবে আমাদের কক্সবাজার বঙ্গোপসাগর দিয়ে কিন্তু অনেকে মালয়েশিয়া বা থাইল্যান্ড যায়। এখন পাচারকারীরা যেটা করেছে আপনার শুধু যে বাংলাদেশ থেকে নেয় তা না। আপনার দুবাই, মালয়েশিয়া এরকম যারা রয়েছেন তাদেরকে টার্গেট করে। তাদেরকে ধরেন আপনি দুবাইয়ে কাজ নেয় তাকে বলা হচ্ছে চলো তোমাকে ইউরোপ নিবো। ইরান দিয়ে তারকেদে নিয়ে যায়। আর মালয়েশিয়াতে যেটা করে আপনি যদি কোনো ম্যাপ দেখেন বঙ্গোপসাগর দিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া সমুদ্রপথে যাওয়া যায়। তো আগে আপনার অনেকেই তারা সমুদ্রপথ দিয়ে এরকম অস্ট্রেলিয়া নেওয়ার কথা বলে তাদের কাছে টাকা পয়সা নিত এবং অনেকে আসলে অস্ট্রেলিয়া ল্যান্ড পর্যন্ত যেতে পারতো। কিন্তু গত ৭-৮ বছর ধরে অস্ট্রেলিয়া কাউকে আর মূল ভূখণ্ডে কিন্তু প্রবেশ করতে দেয় না। কিন্তু অনেকেই যারা এরকম মালয়েশিয়ায় রয়েছে ওরা তখন টার্গেট করে যারা হয়তো বিদেশে আছে তাকে বলে যে তুমি এখানে আর কত টাকা বেতন পাও বা খুব ভালো চাকরি না তোমাকে আমরা অস্ট্রেলিয়া নিয়ে যাব। তখন ঝুন্টুর মতো তারা এরকম অনেককে টার্গেট করে তারা ইন্দোনেশিয়া মেদান হয়ে ওই সাগর পথ দিয়ে অস্ট্রেলিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে মূলত তাদেরকে জিম্মি করে বন্দি করে টর্চার করে নির্যাতন করে তাদের পরিবারের কাছ থেকে এই রকম টাকার লোভ দেখায়। তাদের কিন্তু প্রথমে বলা হয় যে টাকা লাগবে না তুমি গিয়ে বেতন পাবা, কিন্তু পরবর্তীতে যখন তাদের জিম্মি করে পরিবারকে যখন তাদের টর্চারের ভিডিওগুলা নির্যাতনের ভিডিওগুলো দেখায় বা কানেক্ট করে দেয় তখন পরিবার হয় কি বাবা মা বা স্বামী সন্তান যারাই থাকে স্ত্রী তারা তখন মনে করে আমার পরিবার ওকে বাঁচাতে হবে, তখন কিন্তু তারা এই যে জমি জমা ধার বিক্রি করে তারা দেয়। ঝন্টুর ঘটনাটা তাই। ঝন্টুর একজন আত্মীয় যখন আমাদেরকে জানালেন রাত্রেবেলা তখনই আমরা এই ধরনের ঘটনা যেহেতু আমরা আগে যোগাযোগ করি তখন আমরা ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া তাদের পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন তাদের সঙ্গে যোগাযোগ করে ট্র্যাক করে তারপর তাকে তার যেহেতু কাগজপত্র ছিল না আমরা দূতাবাস দিয়ে তারপর আনি। কিন্তু ঝন্টুর কেসটা কিন্তু একা না। যেটা আপনি বলছেন আমরা কিন্তু এই ধরনের ঘটনা অসংখ্য পাচ্ছি এবং আমাদের সিআইডিতে একাধিক মামলা এরকম রয়েছে যারা এরকম নির্যাতনের শিকার হয়ে আসছে। ঝন্টু হয়তো বেঁচে ফিরতে পেরেছে, অনেকে কিন্তু তারা বেঁচেও ফিরতে পারে, তাদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়। এইখানে আপনার কোন ফ্যাক্টরটা আসলে কাজ করে? ওই যে প্রলোভন যে বিদেশ গেলেই ভালো, সে কিন্তু বিদেশ গিয়েছে, মালয়েশিয়া গিয়েছে। তো মালয়েশিয়ার চেয়ে তার অস্ট্রেলিয়া যেহেতু অনেক বেতন এবং আপনি দেখবেন তাকে অস্ট্রেলিয়া কোনো একজন বাংলাদেশী তারা তাকে প্রলোভন দেখিয়েছে। ঠিক একইভাবে অনলাইনে এরকম শতাধিক গ্রুপ রয়েছে যারা তাদেরকে প্রলোভন দেখায় যে তুমি মালয়েশিয়ায় কি করবে, আসো তোমাকে অস্ট্রেলিয়া নিয়ে যাব। তারপর তাকে ইন্দোনেশিয়া পর্যন্ত নিয়ে যায় এবং ইন্দোনেশিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এরকম শতাধিক বাংলাদেশিকে এরকম বিভিন্ন সময় উদ্ধার করেছে। আমরা চেষ্টা করছি এর বিরুদ্ধে সচেতনতা চালানো। এই যে ঘটনাটা ঝন্টুর এটা কিন্তু মানব পাচার পরে হয়েছে। এগুলোকে আমরা বলছি পিপল স্মাগলিং, অভিবাসী চোরাচালান। তাকে সে কিন্তু স্বেচ্ছায় রাজি হয়েছে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য, কারণ সে তো আর বোঝেনি যে তাকে টর্চার করবে, নির্যাতন করবে। সে কারণেই কিন্তু তারপরে কিন্তু ইন্দোনেশিয়া নিয়ে যাওয়ার পর তাকে যখন মারধর করা হয় সে যখন বোঝে যে তার আসলে কিছু করার নেই এবং তার পরিবারকে ফোন নাম্বার দিয়ে তাকে যখন বলে যে তোমাকে না দিলে মেরে ফেলবে, তারা কিন্তু সত্যি সত্যি মেরে ফেলে। একইভাবে বঙ্গোপসাগর থেকে যখন তারা রওনা হয় তারা একটু পর্যায়ে সাগরে যাওয়ার পর চোখের সামনে তাকে করে মেরে ফেলে। ঠিক একইভাবে লিবিয়া হইতে যারা সাগর পথে যায় এখান থেকে বলবে আপনার বিশাল বড় জাহাজ তুমি উঠবা আর নামবা, তো বাস্তবে এত ছোট নৌকার মধ্যে রাবার বোটের মধ্যে তাদের তুলে দেয় লিবিয়া থেকে। আপনি তারা দিক হারিয়ে ফেলে, তারা দিনের পর দিন না খেয়ে থাকে, অনেক সময় তারা শুনতে অবাক লাগে আপনি না খেয়ে থাকা, অনেক সময় কিন্তু তারা পানির অভাবে আরেকজনের মূত্র পান করে, মানে আপনি যাতায়াত তাদের জীবন যেমন ভয়াবহ এগুলো অবর্ণনীয়। এবং এইভাবে যারা ইউরোপে যায় প্রত্যেকে হয়তো শুনতে মনে হয় যে সে ইতালি গিয়ে পৌঁছালো বা গ্রিস গিয়ে পৌঁছালো, তাদের যে শরীরে যে ভয়াবহ নিপীড়নের টর্চার, তাদের শরীরে দগদগে ঘা, অনেক সময় সাগরে লাশ ভেসে আসে, অবর্ণনীয়। সেজন্যই কিন্তু আমরা প্রথম আলোর সাথে মিলিয়ে সবাই মিলে কিন্তু আমরা একটা ক্যাম্পেইন শুরু করেছি সমুদ্রপথে না বলুন। কারণ এই যে দেখেন ঝন্টু যদি জানতো যে আসলে মালয়েশিয়া থেকে কি করে অস্ট্রেলিয়া নেবে, মালয়েশিয়া থেকে তাকে অস্ট্রেলিয়া নিতে হলে তাকে তো নিতে হতো কুয়ালালামপুর এয়ারপোর্টে,
তারা কিন্তু এয়ারপোর্টে না নিয়ে গেছে ইন্দোনেশিয়ার স্পিড বোটে করে। তার কিন্তু প্রশ্নটা হচ্ছিল যে আমাকে যে অস্ট্রেলিয়া নিবে, আমার পাসপোর্টে ভিসা কই? কারণ তার তো পাসপোর্টে কোনো অস্ট্রেলিয়ার ভিসা নাই। তারা হয় কি এই যে দালাল তাদেরকে এমনভাবে প্রলোভন দেখায়, তখন সে মনে করে আমাকে বোধহয় নিয়ে যাবে। আবার ভিডিও আবার দেখায়। ভিডিও দেখায়, হুম, কাজের ৪-৫ লাখ টাকা লোভ দেয় এবং সবচেয়ে বেশি তারা বিশ্বাস করে আমার যারা সমুদ্রপথ দিয়ে কক্সবাজার দিয়ে শিবের মালয়েশিয়া কেবিন যায়, ক্রু বানায় নিয়ে যাবে ওই কথা মালয়েশিয়া বলছে। যারা যায় সমুদ্রপথ থেকে কক্সবাজার হয়ে বা মালয়েশিয়া থেকে বা দুবাই থেকে, তাদের কাছে কোনো টাকা প্রথমে চায় না। তাদেরকে বলে যে কোনো টাকা লাগবে না, তুমি আসো। তখন মানুষজন প্রথমে ভাবে আচ্ছা কোনো টাকা যেহেতু লাগবে না, আমি তাহলে ঝুঁকিটা নিয়েই দেখি। এই যে টাকা লাগবে না সে বিশ্বাস করে, কিন্তু পরবর্তীতে আপনি লিবিয়া বলেন কিংবা দুবাইতে বলেন কিংবা মালয়েশিয়া বলেন, তখন তাদের প্রত্যেকে কিন্তু জিম্মি করে। এই যে জিম্মি যখন করে, নির্যাতনের ভিডিওগুলো এত বীভৎস, এই ভিডিও যখন একটা পরিবারের কাছে পাঠায়, তখন আসলে বাপ মা পরিবারের আর হিতাহিত জ্ঞান থাকে না। তারা তো মনে করে আমার সন্তানটাকে বাঁচাতে হবে। তখন তারা জমি জমা বিক্রি করে, ধার দেনা করে, এবং এইগুলো কিন্তু পাচারকারীরা জানে যে তাকে যদি আমি নির্যাতন করে এই ভিডিও দেখাই, অবশ্যই তাদের পরিবারগুলো টাকা দিতে বাধ্য হবে। এবং আপনি শুনলে অবাক হবেন, মাদারীপুরে আমরা একটা পরিবার পেয়েছি যারা ৬৭ লাখ টাকা দিতে বাধ্য হয়েছে নির্যাতনের মুখে। ৬৭। আপনি সে তো ৮ লাখ, ১৪ লাখ, ১৫ লাখ টাকা এরকম দেয়। তো এরকম ওদের অনেক লোকজন আছে যারা বিদেশ যাবো মনে করে, তাদের স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে না যে আমি বিদেশ গেলে তো আমার ওই দেশের ভিসা লাগবে, আমার স্বাভাবিক প্রক্রিয়া লাগবে। তাদেরকে আসলে দালালরা এমনভাবে গল্পটা করে, সে তখন ওটাকে বিশ্বাসযোগ্য ভাবে করে। সেজন্যই বলছিলাম এই ঝন্টুর মতন আমরা এরকম অসংখ্য পাচ্ছি মালয়েশিয়া থেকে। আগে যেটা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার প্রলোভন দেখাতো, এখন আপনি তাদেরকে মালয়েশিয়া আছে সেখান থেকে তাদের প্রলোভন দেখাচ্ছে ইন্দোনেশিয়া হয়ে জি, তাদেরকে এই যে অস্ট্রেলিয়া নিয়ে ঝন্টুর যাবে। ঘটনাটা যেমন যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া হয়ে আসলে অস্ট্রেলিয়ামুখী। কিন্তু এই সমুদ্রপথে বিদেশ যাওয়ার একটা মূল প্রবণতা আছে ইউরোপমুখী, বিশেষ করে ইতালিমুখী। তো আপনারই একটা প্রায় ২০ বছর আগের রিপোর্ট ছিল যে এরকম যাচ্ছে এবং সমুদ্রপথে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে। তো এই আপনি তখন সাংবাদিকতা করতেন। তো এই ২০ বছর ১৮ বছর পরে এখন বিশ্বে এই অন্য দেশের কি প্রবণতা? বাঙালিদের যাওয়ার কি প্রবণতা? সংখ্যাগত পার্থক্য কি? না, আপনি মানে ভীষণ দুঃখজনক ফিরোজ ভাই। ১ম আলো থাকতে আমরা একাধিকবার রিপোর্ট করেছি। আমি ১০, ১৫, ২০ বছর আগে ২০১৩-১৪ সাল থেকে যে এই সমুদ্রপথ দিয়ে লোকজন যাচ্ছে। গত ১০ বছর যেটা হয়েছে, এখন বাংলাদেশ মানে ১ম, সারা পৃথিবীর মধ্যে ১ম। এবছরও যদি বলি সর্বশেষ যে মানে রিপোর্ট, অবৈধভাবে মানে যাওয়ার সমুদ্রপথ ক্ষেত্রে দিয়ে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ঢোকার জন্য বাংলাদেশ গত ১০ বছর ধরে প্রায় শীর্ষে আছে। এবছর ১ম আছে। ১ম মানে অন্যরা হচ্ছে আপনার তৃতীয় দেশগুলোর সাথে ভীষণ গ্যাপ দিয়ে ১ম। ধরেন সিরিয়া, আফগানিস্তান, ইরাক, এই দেশগুলো আসলে লিবিয়ার আশেপাশে। তারা হচ্ছে নিজের জীবন বাঁচাতে, যুদ্ধের কারণে তারা নিজের জীবন বাঁচাতে আমাদের তারা যুদ্ধ ভূমধ্যসাগর পাড়ি বিধ্বস্ত দেয়। যুদ্ধ দেশ। বিধ্বস্ত দেশ, হুম। দারিদ্র্যের দেশ। কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো যুদ্ধ চলছে না। বাংলাদেশ থেকে লিবিয়ার দূরত্ব প্রায় ৭,০০০ কিলোমিটার। তো সেইখানে আমার এই মাদারীপুর, শরীয়তপুর, সিলেট, সুনামগঞ্জের মানুষজন তারা মনে করে যে সমুদ্রপথ পাড়ি দিয়ে তারা ইতালি চলে যাবে। আগে যেখানে শুধুমাত্র ইতালিতে যাওয়ার জন্য লিবিয়া যেহেতু যুদ্ধ-বিধ্বস্ত দেশ, জোয়ারা বা অল্প কিছু এলাকা থেকে আপনার সমুদ্রপথ দিয়ে এরকম নেয়া হতো। এখন পুরো লিবিয়ার শত যে কিলোমিটার উপকূল পুরোটা হয়ে গেছে এখন আপনার পাচারকারীদের স্বর্গরাজ্য। কারণ তারা জানে যে বাংলাদেশের এইভাবে যাওয়ার জন্য জিম্মি হয়ে টর্চার করলে ১৫, ২০, ২৫, ৩০ লাখ টাকা পাওয়া যায়। এবছরের ১ম ৬ মাসের প্রতিবেদনে গ্রিসে এভাবে যাওয়ার দিক থেকে বাংলাদেশ ১ম হচ্ছে। তার মানে দেখেন, একদিকে আমার লোক ভূমধ্যসাগরে প্রাণ হারাচ্ছে। আপনাদের মনে আছে এবছরের শুরুতেও সুনামগঞ্জের মানে একসাথে ১৫-২০ জন তরুণ তাদের লাশ ভেসে পচে গলে এসছে, যারা এরকম গ্রিস হয়ে যাচ্ছিল। ভূমধ্যসাগরে নিয়মিত প্রাণহানির ঘটনা ঘটে। গত ৬-৭ বছরে ১৫,০০০ মানুষ শুধু লিবিয়া থেকে এরকম ধরা পড়ে আটকে ফেরত আসছে। ফ্রন্টেক্স, ইউরোপের বর্ডার এজেন্সির সাথে আমাদের যে তথ্য প্রতিবেদন আমরা পাই, তাতে ২০০৯ সাল থেকে এই পর্যন্ত ১,১০,০০০ বাংলাদেশী শুধুমাত্র আটক হয়েছে। এখন ধরুন এই যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সে ইতালি ঢোকার চেষ্টা করে, পরিণত কি? পরিণত হচ্ছে ১ম মৃত্যু সাগরে, কিংবা পরিণত হচ্ছে আপনার সে যখন লিবিয়ায় বন্দী থাকে, তার পরিবার ২০ লাখ, ২৫ লাখ, ৩০ লাখ, ৪০ লাখ টাকা পর্যন্ত এরকম টাকা দিতে বাধ্য হয়। আমরা আমাদের গবেষণায় দেখেছি এদেরকে ক্যাম্পে রেখে রীতিমতো ভয়াবহ নির্যাতন করা হয়, শরীরে ভয়াবহ নির্যাতনের চিহ্ন। এত কিছুর পর আপনি সাগরে মারা গেলেন, কিংবা আপনি ধরেন ইতালি পৌঁছলেন। পৌঁছলে কি হবে? ইতালি পৌঁছলে আপনি কিন্তু পুলিশের হাতে অ্যারেস্ট হবেন। অবৈধ। অবৈধ। এখন যদি কেউ মনে করে যে না আমি অ্যারেস্ট হব না, সে কি করবে? সে অ্যাসাইলাম সিক করতে পারবে। আশ্রয় প্রার্থনা করবে। বাংলাদেশীদের এই আশ্রয় প্রার্থনা রিজেকশন এর হার হচ্ছে এখন 98%। এবং এখন আবার যেটা হচ্ছে, আগে তো আপনি তাও আশ্রয় প্রার্থনা করে ২ বছর থাকতে পারতেন, কাজ করতে পারতেন ৬ মাস ৬ মাস করে। তো এখন ইউরোপ এই বছরের জুন থেকে যে নতুন নিয়ম করেছে যে বাংলাদেশীরা যদি কেউ এরকম আশ্রয় প্রার্থনা করে, তাদেরকে ৪ সপ্তাহের মধ্যে ফেরত পাঠিয়ে দিবে। কারণ তারা দেখেছে যে বাংলাদেশের এই আশ্রয় প্রার্থনার কোনো ভিত্তি নাই। তখন এমনকি তারা তৃতীয় কোনো দেশে তাকে রাখতে পারে। এখন আমাদের মানুষজন হয়তো জানে না। সে তো ভাবছে আমি সাগর পথ দিয়ে ইউরোপ চলে যাবে। কিন্তু সে যদি এখন ৩০, ৪০, ৫০ লাখ টাকা খরচ করে, তার
পরিণতি লিবিয়া নির্যাতন, সাগরের মৃত্যু কিংবা ধরা পড়লে পুলিশের হাত থেকে তাকে ফেরত আসতে হবে। সেজন্যই আমরা বলছি যে সমুদ্রপথে এরকম যাওয়া কোনোভাবেই আমাদের মানুষজন উচিত হবে না। একদিকে যেমন বাংলাদেশ থেকে এরকম সাগর পথ দিয়ে নিচ্ছে, নতুন ধরনের তারা টার্গেট করছে তারা এখন। এই যে লোকটা মালয়েশিয়ায় থাকে, যে লোকটা দুবাইতে থাকে, আপনি ট্যুরিস্ট ভিসা সে দুবাই চলে গেছে, মালয়েশিয়া চলে গেছে। ঝন্টুর কাজ ছিল, সে আরো ভালো কাজের লোভে সে যাচ্ছিল। অনেকে কাজ নেয়, সে ট্যুরিস্ট ভিসায় গিয়েছে, তাদেরকে তো প্রলোভন দেখানো, তোমার তো এখানে কাজ নেই, তুমি অস্ট্রেলিয়া চলে যাও। দুবাই থেকে বলে তোমাকে আমরা বন্দর আব্বাস, ইরান হয়ে তার্কি হয়ে ইউরোপে নিয়ে যাব। তার ফলশ্রুতিতে শুধু বাংলাদেশ থেকে যখন প্রতারিত হচ্ছে তা না, বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা তারাও এই ভূমধ্যসাগরে প্রাণহানি হচ্ছে, কখনো গ্রিসে যাওয়ার জন্য, কখনো ইতালিতে যাওয়ার জন্য। এই যে মর্মান্তিক মৃত্যু, দেখেন গোটা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে একজন মানুষের জীবন পাওয়া যায় না। নরসিংদীর কোনো একজন মা বা সুনামগঞ্জের একজন মা, সে হয়তো ভাবছে আমার সন্তান সাগর পথ পাড়ি দিয়ে ইউরোপে চলে যাবে, একদিন টাকা পাঠাবে, কিন্তু সেই মা জানে না তার সন্তান সাগরে লাশটা ভেসে গেছে। এই যে নির্মম মৃত্যু রোজ হচ্ছে বাংলাদেশের। 1 লাখ মানুষ গত 14-15 বছর শুধুমাত্র আপনি চিহ্নিত হয়েছে, আটক হয়েছে। 15,000 লোককে শুধু ফেরত পাঠানো হয়েছে। তার মানে কত মানুষজন আমাদের এইরকম সাগর পথে প্রাণহানির ঘটনা ঘটছে, দুর্দশার ঘটনা ঘটছে, সেটা আমরা জানি না। সেজন্য আমরা একটা ক্যাম্পেইন শুরু করেছি আপনাদের সাথে, সবার সাথে মিলে, সমুদ্র পথে বিদেশ না। ঝন্টুর মনে যদি প্রশ্নটা জাগতো যে আমাকে যে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া নিবে, আমার পাসপোর্টে কি অস্ট্রেলিয়ার ভিসা আছে, এই প্রশ্নটা জাগলে কিন্তু তখন সে বুঝে যেত যে না, এটা প্রতারণা। আবার আমার দেখা নেই যে এত কিছুর পর মানুষজন অনেকভাবে ধারণা করে কি ও বিদেশ গেলে কিন্তু আমার টাকা পাঠাবে। ধরেন আপনি কোনোভাবে অবৈধভাবে চলে গেলেনও, ইতালিতে বা যেভাবে যাবেন, আপনি ৳1 দেশে বৈধভাবে পাঠাতে পারবেন না। কারণ আপনি তো অনিয়মিত শ্রমিক, আপনি টাকা পাঠাবেন কিভাবে? তখন আপনি করবেন কি? আপনি হয়তো হুন্ডিতে দেশে টাকা পাঠাবেন। কিছু টাকা পাবেন আপনি আয় করলেও, সেই টাকাকে আপনি বৈধভাবে পাঠাতে পারবেন না। টাকাটা হয় কি হুন্ডি। হুন্ডিতে কিন্তু আসলে কোনো টাকা আসে না। ইতালি থেকে বা মালয়েশিয়া থেকে কোনো টাকা আসে না। কি হয়? এই দেশে থাকা তার পরিবারকে যে ৳8,00,000 দিল, এই ৳8,00,000, এই যে বাংলাদেশ থেকে আমরা শুনছি যে হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, সে তো টাকা নেয় না। সে কিভাবে পাচার করে? এই টাকাটা যে দেশে থাকা পরিবারকে দিয়ে দেয়, আর ওই টাকাটা তারা কি হয় ডলারে, যেই ধরেন লিবিয়াতে, ইতালিতে, মালয়েশিয়ায় যে কাজ করত, যেই টাকাটা, ওই টাকাটা সে বৈধভাবে পাঠাতে পারে না। ওই টাকাটা পাচার হয়ে যায়। পাচার হয়ে যায় কি? ওই টাকাটা ওর দেশে রয়ে যায়, আমার দেশের টাকাটা আমার দেশে থাকে। দেশের ফলে অর্থ পাচার, মাদক, চোরাচালান, ড্রাগ, হুন্ডি, যত ধরনের অপরাধ দেখেন, এই অপরাধের কিন্তু একটা বড় কারণ হচ্ছে এই অর্থ পাচার, বমুক, এই সমস্ত ঘটনা। আমাদের অনেক সময় শুধু সাধারণ মানুষ না, অনেক নীতি নির্ধারক ধারণা যেনতেনভাবে বিদেশ চলে গেলেই লাভ। না। আপনি যদি কেউ অনিয়মিত পন্থায় বিদেশ চলে যায়, সাগর পথে বিদেশ চলে যায়, তাতে দেশের তো লাভ হবেই না, উল্টো কিন্তু আপনার দেশ থেকে অর্থ পাচার হবে, লুটপাট হবে, মানব চোরাচালান ঘটবে। সেজন্য কিন্তু সারা পৃথিবী আজকাল এই বিষয়গুলো খুবই সতর্কতার সাথে দেখে যে বাংলাদেশে যে অর্থ পাচার হচ্ছে, হাজার কোটি টাকা বিদেশ চলে যাচ্ছে, তার একটা বড় কারণ কিন্তু এই যে আমাদের লোকজনের অনিয়মিত পথে বিদেশ যাওয়া। কাজে যদি আমরা দেশ বিদেশ বাঁচাতে চাই, এবং আপনাকে একটু বলি, মাদারীপুর, আমরা জানি যে সবচেয়ে বেশি লোক সেখান থেকে ইতালি যায়। শুনলে অবাক হবেন, পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশের যে জেলাগুলো সবচেয়ে দরিদ্র, মাদারীপুর তার মধ্যে শীর্ষ জেলা। তো মাদারীপুরের সব লোক তো ইতালিতে, তাহলে তো আজকে মাদারীপুর থেকে টাকা সেটা ধনী হওয়ার কথা ছিল। কিন্তু আজকে কুড়িগ্রাম না, ঠাকুরগাঁও না, মাদারীপুর দরিদ্র জেলা কেন? কারণ এখানকার সন্তানরা, বাবা মারা তার সন্তানকে বাঁচাতে লিবিয়ায় 20, 25, 30, 40 লাখ টাকা জমি জমা বিক্রি করে দিয়ে আজকে ওখানে একটা ভয়াবহ পরিণত হয়ে যাচ্ছে। আপনি মাদারীপুর বা শরীয়তপুরে যান, আপনি ক্লাস 8, 9, 10 এর ছেলে পাবেন না। সবাই বসে আছে, সে ইতালি যাবে সাগর পথ পাড়ি দিয়ে। এটা যে ভয়াবহ পরিণতি, আমাদের একটা মহামারী আকারে ব্যাধি হয়ে এসেছে। সেই ব্যাধি থেকে বেরোতে হলে আমাদের সাগর পথে বিদেশ যাওয়া বন্ধ করতেই হবে। জি, ধন্যবাদ শরীফুল ইসলাম হাসান। আমরা এবার ঝন্টুর কাছে শুনি। ঝন্টু বর্মন, আপনি তো শুনলেন শরীফুল ভাইয়ের কথা। আপনার কথাও আমরা শুরুতে শুনেছি। তো আপনি, আপনাকে আমরা দোষারোপ করছি না। আমরা একটু জানার জন্যই, এই যে অস্ট্রেলিয়া যাওয়ার কথা আপনি ভাবলেন, হুম। তো অস্ট্রেলিয়ার তো কোনো ভিসা ছিল না। আপনি তো বেশ কয়েক বছর মালয়েশিয়ায় কাজ করেছেন। আপনি তো জানেন যে ভিসা লাগে। তা আপনি কেন গেলেন বলেন তো একটু? আমি কেন রাজি হইছি? ও বলছে যে অস্ট্রেলিয়াতে কোনো ভিসা দিয়া মানে লোক যাইতে পারে না। তবে যাইতে হইলে মানে অবৈধ পথেই মানে অস্ট্রেলিয়াতে ঢুকানো যায়। এ ও আচ্ছা। এই মানে আশাটা আমারে দিছে যে অস্ট্রেলিয়াতে যাইতে হইলে অবৈধ পথেই যাইতে হইব। যদি তুমি একটু রিস্ক না নেও তাইলে তোমার সফলতা আসবে না। এই কথা কইয়া মানে আমারে একটা আশ্বাস দিছে। কিন্তু মূল ব্যাপারটা কি ছিল? যে কোনো টাকা পয়সা লাগছে না। তার কোনো মানে টাকা এরা ভালো লোক হতে হ্যাঁ, পারে। কোনো টাকা পয়সা লাগছে না এবং ওরা নিয়ে আসে, এরা টাকা নিব। তাইলে এরা হচ্ছে ভালো লোক নাই। এটাই আমি বিশ্বাস করতাম আরকি। এজন্যই আমি এই বিপদটা পড়ছি। তো আপনার সাথে আর কেউ গেছিল? মানে হ্যাঁ, ওই আমরা সময়ে আমরা ২ বন্ধু গেছিলাম। একসাথে কাজ হুম, করতেন মালয়েশিয়ায়? ঠাকুরগাঁওয়ের একজন আর আমি। আচ্ছা, উনার কি অবস্থা? উনার তো ওই যে টাকা দিয়া দেশে আইছে। উনি জেলে ছিল। জেল থেকে উনারে টাকা দিয়া দেশে আনছে।
আচ্ছা, আর আপনি জেলে বা ওরকম কঠিন সময়ের আগেই ফিরতে পেরেছেন ফিরতে ব্র্যাকের পেরেছি সহযোগিতায়। ব্র্যাকের সহযোগিতায়। ব্র্যাকের লোকেরা আমারে অনেক হেল্প করছে। এদের মাধ্যমে আমি আসতে পারছি। আমি ব্র্যাকের অনেক ধন্যবাদ জানাই। আর আমার মতো এমন ভুক্তভোগী যেন আর না হয়। কারো মা কারো বাপ বা কারো ভাই যেন এরকম মানে শিকার না হয়। ওরা যেন এই ভুল পথে পাও না বাড়ায়। তো আপনার কতদিন হলো দেশে ফেরা? আমি আজকে ১ তারিখ না, পাকা ১ মাস হইছে। আমি গেছে মাসে ১ তারিখে আসছি। ১ মাস হয়েছে। জি। এখন কি করবেন? এখন কি মনে হচ্ছে? এখন আমি দেশের মধ্যে আগে সেলুনে কাজ করতাম। আমার দোকান ছিল। এই দোকান ছাইড়া দিয়ে আমি মালয়েশিয়াতে গেছিলাম। এখন যদি আমি ব্যবসা-বাণিজ্য আবার মধ্যে কিছু সহযোগিতা পাইতাম তাহলে ব্যবসা-বাণিজ্য করতাম আরকি। এখন তো আমার মধ্যে ব্যবসা দেওয়ার মতো কোনো অর্থও নাই এবং ফ্যামিলি নিয়ে চলার খুব কষ্ট। সমস্ত কিছু হুম, সম্পত্তি, সোনাদানা সম্পত্তি সবই এবং বিক্রি আমি হয়েছে। এখন অনেক টাকার ঋণও আছি এই আরকি। তো ব্র্যাক কি কোনো আপনাকে এটা কোনো প্রশিক্ষণ, সহযোগিতা এরকম দিবে? এরকম কোনো কথাবার্তা হচ্ছে? ওরা এমনিতে বলতেছে যে দেখি কি করা যায়। এখন ভগবান জানে এটা বাকিটা জি, ওদের জি, ধন্যবাদ ওদের ঝন্টু। উপর। শরীফুল হাসান, আপনারা তো এই যে যারা ফেরে তাদের আমরা যেটা প্রথাগত ভাষায় বলি রিইন্টিগ্রেশন, পুনরায় তাদের সমাজে প্রতিষ্ঠা করার জন্য কিছু কাজ করেন। তো ঝন্টুদের মতো, ঝন্টু বর্মনদের মতো কর্মীদের জন্য আপনাদের কি, কি প্রকল্প আছে? না, ধন্যবাদ। আমরা আসলে এই ধরনের মানুষজন যারা ফেরত আসে ওরা তো একটা ট্রমার মধ্যে দিয়ে এখনো যাবে। তো তাদেরকে আমরা আসলে তাদের সাথে ১ম ফেরত আনা। তারপর তাদেরকে আমরা ইমিডিয়েটলি এয়ারপোর্টে চেষ্টা করি তাদের ফ্যামিলির সাথে কানেকশন করা, রিকানেক্ট করা। তাকে আসলে আমরা সময় দিই। তারপরে আমরা তাদের রিইন্টিগ্রেশন এর ১ম এ তাকে সাইকোসোশ্যাল কাউন্সেলিং, তারপর কোনো একটা ট্রেনিং দেওয়ার চেষ্টা করি যেই কাজটা সে জানে। তারপর তাকে আমরা একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে ছোট, ছোট ব্যবসা দাঁড় করায় দেওয়ার চেষ্টা করি। একটা দীর্ঘমেয়াদী প্রসেস যেন সে আবার সমাজে ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু ঝন্টুর মতো লোকের সংখ্যা কথা একজন না। আমাদের কাছে ইতিমধ্যে যদি বলি আমাদের ডিজিটাল ডেটাবেজ এরকম ৭২,০০০ লোকজন রয়েছে। যার মধ্যে লিবিয়ার প্রায় ১৪-১৫,০০০, ইউরোপের প্রায় ৭-৮,০০০, সমস্ত দেশ থেকে আসা। তার মানে হচ্ছে আপনি দেখেন কি বিপুল পরিমাণ মানুষ আমাদের প্রতারিত হয়। আপনার মাদারীপুরে কিংবা নরসিংদীতে ওই গল্পটা হয়তো প্রচার পায় বা কিশোরগঞ্জে যে অমুক তো ইউরোপে সফল গেছে, হয়েছে। হুম। ওই দেখো বড় বাড়িটা করেছে। ওই একজনের বাড়িটাই কিন্তু দালাল বা অন্যরা তাকে দেখায়। কত মানুষজন সাগরে প্রাণ হারিয়েছে, কত মানুষজন ঝন্টুর মতো ফিরেছে, কত মানুষজন এখনো ফিরতে পারেনি। ইউরোপের ঠান্ডার মধ্যে তুষারপাতের মধ্যে কখনো থাকছে, কখনো তারা কোনো জঙ্গলের মধ্যে রাত কাটাচ্ছে, কখনো তারা প্রাণ হারাচ্ছে। সেই গল্পগুলো কিন্তু আমাদের আসে না। কারণ ওই যে সবাই ভাবে যে আমিও পৌঁছে যাবো, আমিও ভালো থাকবো। যেই মালয়েশিয়ার কথা বলছেন, সেই সমুদ্রপথ দিয়ে বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়া যেতে গিয়ে শত, শত মানুষ প্রাণ হারিয়েছে, গগনকবর পাওয়া গেছে। আপনি কক্সবাজারে এখন এমন অবস্থা হয়েছে যে আপনি এই মানব পাচারের লোক সংগ্রহ করার জন্য টেকনাফে লোকজনকে অপহরণ করা হচ্ছে। বাঙালিদেরকে অপহরণ করে জিম্মি করে টাকা দেওয়া হচ্ছে। টাকা না দিলে তাকে সমুদ্রপথ দিয়ে ট্রলারে তুলে দিচ্ছে। এই যে দেখেন আমরা আমাদের নিজেদের সীমান্ত কক্সবাজারটা একটা হয়ে গেছে। আপনি টেকনাফকে যদি আপনি বলেন সেখানে প্রচুর স্থানীয় মানুষজনের কাছে টেকনাফকে তারা এখন পোর্ট বলে। মানে এয়ারপোর্ট। এয়ারপোর্ট মানে তো প্লেনে যাওয়া, এখানে এয়ারপোর্ট না, সেটা নৌপোর্ট। তার মানে আমাদের দেশের মধ্যে আপনি এই যে নৌপোর্ট হয়ে গেছে যেখানে চোখের সামনে লোকজনকে অপহরণ করা হচ্ছে, আপনাকে নির্যাতন করে তাদেরকে টাকা নেওয়া হচ্ছে। আবার আমাদের সারা দেশের ৩ টা অঞ্চলের মানুষ। একটাকে আমরা বলি মাদারীপুর, শরীয়তপুর এই অঞ্চল। একটা হচ্ছে সিলেট অঞ্চল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং আরেকটা হচ্ছে ঢাকার আশেপাশে কিশোরগঞ্জ, ভৈরব, নরসিংদী যেখানে ঝন্টুর মতো থাকে। এই যে মানুষজন আপনারা যেকোনো মূল্যে বিদেশ যাওয়ার জন্যে তারা আসলে দালালদের কথায় প্রত্যয়ের কথা প্রতারিত হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে ১ম যে দালালটা সেটা কিন্তু অন্য দেশী না, সেটা বাংলাদেশী। এই যে লিবিয়া বলেন বা অস্ট্রেলিয়া বলেন কিংবা ইরান হয়ে তার্কি বলেন, ১ম যে দালালটা তারই কোনো চেনা পরিচিত কোনো একজন অনলাইন প্রযুক্তির কথা বলে তাদের কাছে খুব সহজে রিচ করা যায়। এখন কিন্তু অনলাইনের যুগে আপনার একদম সুনির্দিষ্ট টার্গেট করে আপনি আগে হয়তো আপনাকে কোনো একটা কিছু পৌঁছানোর জন্য সবাইকে জানাতে হতো। এখন আপনি অনলাইনের সুবাদে আপনি যদি টার্গেট করেন যে আমি নরসিংদীর ৩০ বছর বয়সী মালয়েশিয়ায় থাকা লোকজনকে আইডেন্টিফাই করতে চাই, আপনি ঠিক তাদের কাছে মেসেজ পৌঁছাতে পারবেন। তো যার কারণে আপনি এই যে TikTok, সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের কাছে পৌঁছানো হচ্ছে এবং গল্পটাকে এত রঙিনভাবে পৌঁছানো হয়, আপনাকে ছবিটা এমনভাবে দেখায়, তখন মনে হয় যে আচ্ছা কোনো যেহেতু টাকা লাগবে না, তাহলে তো আমি চলে যেতে পারি। আপনার বঙ্গোপসাগর থেকে কক্সবাজার যাওয়ার কথা বলবে, কোনো টাকা লাগবে না, তুমি মালয়েশিয়া পৌঁছে যাবা। তাহলে তুমি মুক্তির অঞ্চলে পথ কি? পৌঁছে এই যাবা। জায়গা থেকে আসলে এইখানে উত্তরণের পথটা কি? এখানে মুক্তির পথ ১ম পথটা হচ্ছে যেকোনো মানুষ তিনি দেশে থাকুক বা বিদেশে থাকুক, তাকে যখন অন্য কোনো দেশের নেয়ার কথা বলবে, তার ১ম কাজ হচ্ছে তাকে অবিশ্বাস করা। কোনোভাবেই পৃথিবীর কোনো দেশে যাওয়ার কোনো উপায় নাই বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়া। মানে বৈধ ভিসা ভিসা ছাড়া থাকতেই হবে। বৈধ ভিসা ছাড়া আপনাকে ইতালিতে নিক,
অস্ট্রেলিয়া নিক বা যে দেশের কথা ওই দেশের বৈধ ভিসা, এবং সেই ভিসা ট্যুরিস্ট ভিসা হলে চলবে না, ওয়ার্ক পারমিট। আপনার যদি বৈধ ভিসা না থাকে আপনি কোনোভাবেই ওই দেশে পৌঁছাতে পারবেন না, বা পৌঁছালেও আপনার পরিণতি জেলখানা, বা আপনি টাকা আয় করলেও বৈধভাবে দেশে টাকা পাঠাতে পারবেন না। কাজে যে কোনো মানুষ তাকে যখন অন্য কোনো দেশে নেওয়ার কথা বলবে তাকে দেখতে হবে ওই দেশের বৈধ ভিসা আছে কিনা। এবং সমুদ্র পথে তিনি মাদারীপুরের হোক, সুনামগঞ্জের হোক, নরসিংদীর হোক, কিশোরগঞ্জের হোক না কেন, বঙ্গোপসাগর দিয়ে হোক, কিংবা লিবিয়া হয়ে হোক, কিংবা মালয়েশিয়া থেকে হোক, প্রত্যেক বাংলাদেশিদের কাছে আমাদের আহ্বান থাকবে, সাগর পথে আপনাকে কেউ বিদেশ যাওয়া মানে সে যত মিষ্টি কথা বলুক, যত ভালো কথা মনে করুন, আপনি মনে করবেন তাকে মৃত্যু পথে নিয়ে যাচ্ছে। আপনাকে 7 তলা সমান জাহাজ, বড় শিপিং, বড় গল্প যত কিছু বলুক না কেন, আপনি নিশ্চিত থাকবেন যে আপনাকে সে মৃত্যু পথে যাত্রা নিয়েছে। আপনি হয় সাগরে ডুবে মরবেন, পরিণতি আপনি সাগরে ডুবে না পড়লেও আপনি জেলখানায় বা পুলিশের হাতে পড়বেন। আর আপনি যদি তাও না পারেন, আপনাকে আজকে না কালকে ফেরত আসতেই হবে, সেই আইন করছে। এবং যে অস্ট্রেলিয়ার কথা বলছি, অস্ট্রেলিয়া গত 10 বছর ধরে নিয়ম করছে, আপনি সমুদ্র পথ দিয়ে বা যেখানে যান না কেন, ও তার মূল ভূখণ্ডে প্রবেশ করতে দেবেই না। আপনি যদি সাকসেসফুলি, ওকে তো ন্যায় নেই কোন পাচারকারীরা জানে অস্ট্রেলিয়া পৌঁছানো যাবে না, তাদেরকে যদি কোনোভাবে অস্ট্রেলিয়া পৌঁছেও যেত, অস্ট্রেলিয়ার বর্ডার গার্ড যারা আছে, অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্সের সাথে আমরা কাজ করি, তাকে ধরে নিয়ে তৃতীয় কোনো দেশ, আফ্রিকার কোনো দেশের কোনো দ্বীপের মধ্যে তাকে রাখতো, তাকে অস্ট্রেলিয়া ঢুকতেই দিত না। এই কথা কিন্তু আমাদের বেশিরভাগ বাংলাদেশি জানেন না। ঝন্টুর মতো আমরা শতাধিক মানুষ পেয়েছি যাদেরকে এরকম অস্ট্রেলিয়া নেওয়ার প্রলোভন দিয়ে টাকা নিয়েছে। বাংলাদেশের মানুষজন যারা বিদেশগামী তারা হয়তো জানেও না যে অস্ট্রেলিয়া কোনো মানুষকে আপনার মূল ভূখণ্ডে প্রবেশই করতে দেয় না। ইতালি বা গ্রিস এখনো মানবিক কারণে তাকে হয়তো প্রবেশ করে তারপর তাকে ফেরত পাঠায়। তো অস্ট্রেলিয়া কোনোভাবে পৌঁছাতে পারলেও তাকে মূল ভূখণ্ডেই রাখবে না। আপনি যদি মারা যান, এমনকি যে ইন্দোনেশিয়ার মানুষজন অনেকে তারা ড্রামের মধ্যে করে যায়, কারণ ইন্দোনেশিয়ার খুব কাছেই অস্ট্রেলিয়া, সাগর পাড়ি দিলে অস্ট্রেলিয়া তাদেরকেও ফেরত পাঠিয়ে দেয়। অস্ট্রেলিয়ার আইনই হচ্ছে আপনি কোনোভাবেই আপনি তার মূল ভূখণ্ডে প্রবেশ করতে পারবেন না। আমাদের মানুষজনের এটা জানা জরুরি। এবং বিশেষ করে ইউরোপের যে নতুন আইন, এবছরের জুনের 12 তারিখ থেকে ইউরোপ যে নতুন আইন করেছে, তারা আগেই গত বছরই বাংলাদেশকে সেফ কান্ট্রি ঘোষণা করেছে। ওরা বলেছে যে বাংলাদেশে কোনোভাবে অ্যাসাইলাম সিক করার সেই আবেদনগুলো রাখার কোনো যৌক্তিকতা নেই, কারণ বাংলাদেশের যুদ্ধ বিগ্রহ কোনোটাই চলছে না। দ্বিতীয়ত তারা বলছে এই বছরের জুনের 12 তারিখের পর যে কেউ যদি এরকম পৌঁছেও যায়, তাকে তারা দ্রুত ফেরত পাঠিয়ে দেবে। তার মানে এই পরিণতিগুলো কিন্তু আমাদের মানুষজনকে জানতে হবে। সেজন্য আমরা বলছি যে সমুদ্র পথে কোনোভাবেই বিদেশ না। বিদেশে আপনাকে যেতে হবে জেনে বুঝে কোন দেশে যাচ্ছে, কি কারণে যাচ্ছেন। দেখেন আমাদের এই যে সমুদ্র পথের লোকজন মারা যাবে কখনো ভূমধ্যসাগরে বা বঙ্গোপসাগরে, কিংবা ইন্দোনেশিয়া, কিংবা আমাদের লোকজন বিদেশে কথা বলে তাকে কম্বোডিয়ার বা মিয়ানমারে কোনো স্ক্যাম সেন্টারে ভয়াবহ নির্যাতন করতে হবে। এর ফলশ্রুতিটা কি? এর ফলশ্রুতি এমন হয়ে গেছে, কালকে যদি কেউ আমাদের সত্যি সত্যি লেখাপড়া করতে চায়, তারা ভিসা পাচ্ছে না। বেড়াতে যাবেন, আপনি ভিসা পাচ্ছেন না। বাংলাদেশের পৃথিবী কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের এই অনিয়মিত বিদেশ যাত্রা বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের লোকজনের বৈধভাবে বিদেশ যাওয়াটা বন্ধ হয়ে যাবে। কাজে যেকোনোভাবে যদি আমরা দেশকে বাঁচাতে চাই, অর্থ পাচার বন্ধ করতে চাই, মাদক বন্ধ করতে চাই, চোরাচালান বন্ধ করতে চাই, আমাদের যেকোনো মূল্যে এই অনিয়মিত অভিবাসন বা সাগর পথে বিদেশ যাত্রা আমাদের বন্ধ করতেই হবে। সরকার নতুন আইন করছে, অভিবাসী চোরাচালান আইন, মানব পাচারের পাশাপাশি এবছর নতুন আইন করেছে। কিন্তু শুধু আইন করলে এটা হবে না। আমাদের কার্যকর এমন সংস্থা বা এমন একটা কৌশল করতে হবে যেন আমার মানুষজন সাগর পথে প্রাণহানি না হারায়। সেটা হোক বঙ্গোপসাগর দিয়ে কিংবা ভূমধ্যসাগর দিয়ে। ঝন্টুর যে পরিণতি, এটা কতটা ভয়াবহ, মানে ঝন্টুর মতো কতজন মানুষের তাদের শরীরে যে দগদগে ঘা থাকে, যে নির্যাতনের চিহ্ন থাকে, পঙ্গু হয়ে যায়, অবিশ্বাস্য। কাজে এটাকে বলে মানব দাস। কাজে সেখান থেকে আমাদেরকে, দেশকে, আমাদের মানুষজনকে আমাদের বাঁচাতেই হবে। সেজন্য আমরা বারবার বলছি সমুদ্র পথে বিদেশ না, অনিয়মিতভাবে বিদেশ না। ধন্যবাদ শরীফুল হাসান। আমরা 1 মিনিট কি আপনি একটু বলবেন? আমরা তো এতক্ষণ সব আলাপ শুনলাম। আপনার আমাদের দর্শকদের জন্য কিছু বলার আছে কিনা? আমি দর্শকদের জন্য বলি যে আমার মতো এই ভুল যেন আর কোনো ব্যক্তি না করে, এবং এরকম প্রণবলে যেন কেউ মানে রাজি না হয়। কারণ নিজেও মরবো এবং আমরা ফ্যামিলিরও মারি। তো এরকম নিজেও না মরি, ফ্যামিলিরও যেন না মারি, আমরা এই প্রত্যাশা রাখি। জি, ধন্যবাদ ঝন্টু বর্মন। তবু সৌভাগ্য যে আপনি বেঁচে ফিরতে তারপরও পেরেছেন। আমি বেঁচে ফিরতে পারছি ব্রাকের মধ্যে, এই ওদের একটা ব্যাপার সহযোগিতায় ছিল। ব্রাককেও আমি ধন্যবাদ জানাই। কিন্তু ওরা যে খালি আমাদেরকে বাঁচাইবই এরকম হইলে তো হইব না। আমরা নিজেরাও বুঝতে হইব যে আমরা খালি আমরা বিপদে পড়ুম আর ব্রাকে এমুক সংস্থায় বাঁচাইবো, এটা ভাবলে হইব না। আমরা নিজেরাও সতর্ক হইতে হইব। এরকম বিপদে যেন আমরা পাও না বাড়াই। জি, ঝন্টু বর্মন, আমি তাহলে আপনি সকলকে ফিরেছেন। এই আহ্বান জানাই। জি, আপনি দেশে এখন ভালো থাকেন।
আপাতত কিছুদিন আপনার বিশ্রাম চলুক। তারপরে নিশ্চয়ই কোনো ব্যবসা বা কোনো কিছু করবেন। তো জি। সেখানে দেশে আপনার আগামী দিনগুলো আরো ভালো হোক, আমরা সেটা চাই। প্রিয় দর্শক, আমরা ঝন্টু বর্মনের কেস স্টাডি ধরে আমরা আলাপ করলাম। আমরা বিশেষজ্ঞ আলাপ শুনলাম শরীফুল হাসানের কাছে। তো সেখানে বাস্তবতা শরীফুল হাসানের বক্তব্যের মধ্যে একটা দারুণ কথা ছিল যে, এই যে সাগর পথে বিদেশে যাচ্ছে, অবৈধভাবে বিদেশে যারা যাচ্ছে, তার মধ্যে বাংলাদেশ বিপুল ব্যবধানে আসলে সেরা হয়ে আছে, ফার্স্ট হয়ে আছে। তো আমরা এইরকম ফার্স্টটা হতে চাই না। এই অবৈধভাবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমরা ফার্স্ট হতে চাই না। তো এখানে প্রলোভন নানান রকম আছে। শরীফুল হাসান কয়েকবার ধরে বলেছেন এই পুরো আলোচনার মধ্যে। একটি কথা খুবই গুরুত্বপূর্ণ যে, বৈধ ভিসা ছাড়া কোনোভাবে বিদেশ যাওয়ার কোনো সুযোগ নেই। সেটি ইতালি হোক, ইউরোপের অন্য দেশ হোক, এমনকি অস্ট্রেলিয়া মহাদেশে অস্ট্রেলিয়া হোক, কোথাও কোনোভাবে সুযোগ নেই। তো যে কেউ যেভাবেই প্রলোভন দেখাক না কেন, আমাদের ১ম এ সতর্ক হতে হবে সেই দেশের ভিসা নিয়ে আমি যাচ্ছি কিনা। এবং সেটি ভিসা হলেও হবে না, টুরিস্ট ভিসা নয়। সেটি এমপ্লয়মেন্ট ভিসা বা সেরকম ওয়ার্ক ওয়ার্কার পারমিট ভিসা, সহ যাচ্ছে কিনা, ওয়ার্কার সেটিও ভিসা। আমাদের ভাবতে হবে। আচ্ছা। তো সবার মধ্যে এই সচেতনতা খুবই জরুরি। সচেতনতার আসলে প্রচারটা খুব জরুরি এবং সরকারের একটা নীতি নির্ধারণ, একটা পলিসিও ব্যাপার লাগবে যে কিভাবে এটা যাচ্ছে। যে ব্যাপারটি একটি দুটি নয়, হাজার, হাজার যাচ্ছে। ইতিমধ্যেই ফিরে আসা মানুষের সংখ্যায় লক্ষাধিক ছাড়িয়েছে। তো আমরা চাই যে সমুদ্রপথে একজনও অবৈধভাবে চাকরির খোঁজে কেউ যেন প্রলোভনে পড়ে বিদেশে না যায়। আমাদের সতর্ক হতে হবে। এই রেমিটেন্স যোদ্ধারা আমাদের দেশের বড় সম্পদ। তারা যেন ভুল পথে পা না বাড়ায়, সে বিষয়ে আমার আপনার সবারই দায়িত্ব রয়েছে। বিশেষ করে যারা আমাদের তরুণ বন্ধুরা যেতে চাইছেন, তাদের নিজেদেরও আমরা বলব, জেনে বুঝে তবে বিদেশ যান এবং কোনোভাবেই সমুদ্র পথে বিদেশ যাত্রা নয়। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে সমুদ্রপথে থাকার না জন্য বলে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে অন্য কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।